এই ভিডিওটা একা দেখবেন না। গ্রামের হানাবাড়ির আসল রহস্য যা আপনার ঘুম কেড়ে নেবে। জিন নাকি অন্য কিছু? আমার সাথে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ রাতের গল্প, সত্যি ঘটনা। গ্রামের সেই অভিশপ্ত বটগাছ রাত ৩টে কেন চিৎকার করে উঠত? আমি শহরে ফিরতে পারিনি। গ্রামের ভুতুরে বাড়িতে আটকে পড়া এক যুবকের শেষ পরিণতি, আমার পরিবারের এক পুরনো অভিশাপ, আপনার কল্পনার বাইরে এক ভয়ঙ্কর সত্য। আপনারা যারা এখন আমার এই কথাগুলো শুনছেন, বিশ্বাস করুন বা না করুন, এটা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ রাত ছিল। একটা সময় আমি যুক্তি বিজ্ঞান ছাড়া কিছু বুঝতাম না। এই শহরের কোলাহলে আমার দিন কাটত, আর গ্রাম বাংলার পুরনো লোককথাগুলো আমার কাছে ঠেকত নিছকই কুসংস্কার। কিন্তু সেদিন সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমার শহরের বিজ্ঞান, আমার সকল জ্ঞান সব অর্থহীন মনে হচ্ছিল। আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য বলছি, এটা শুধু গল্প নয়, এটা আমার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা। একটা এমন সত্য যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে। একা দেখবেন না এই ভিডিওটা, অনুরোধ রইল। কারণ আমি জানি না সেই শক্তি এখনও আমাকে অনুসরণ করছে কিনা। আমি নিজেও জানি না আমার এই কথাগুলো বলার পর আমার সাথে আরও কি ঘটতে চলেছে। প্রস্তুত হন এক অচেনা অন্ধকারের জগতে প্রবেশ করার জন্য। আমার নাম রবি। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। মাস 6 আগে আমি এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হই। আমার দাদি মারা যাওয়ার পর আমাদের পৈতৃক ভিটার সেই পুরনো বাড়িটা খালি পড়েছিল। দাদি মারা যাওয়ার আগে আমার বাবাকে বলে গিয়েছিলেন, বাড়ির দলিলটা রবিকে দিয়ে দিস, ওই যা করার করবে। বাবার তেমন আগ্রহ ছিল না, আর আমিও ভাবতাম পুরনো ভাঙা বাড়ি কি আর হবে। কিন্তু কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ের ছুটি চলাকালীন বাবা হঠাৎ করেই বললেন, একবার গ্রাম থেকে ঘুরে আয়, বাড়িটা বিক্রি করে দিলে ভালো হয়, শহরে তো আর ওটা রেখে লাভ নেই। আমাদের গ্রাম শান্তিগঞ্জ, নামের মতোই শান্ত। অবশ্য এখন আর ততটা শান্ত নেই। পুরনো বাড়ি, তার পাশেই বিশাল এক বট গাছ। গ্রামের মানুষ বলতো সেই বট গাছ নাকি শত শত বছরের পুরনো, আর তার গভীরে লুকিয়ে আছে কোনো এক অতৃপ্ত আত্মা। আমি এসব বিশ্বাস করতাম না। আমার কাছে ওটা ছিল শুধুই একটা গাছ। শান্তিগঞ্জে পৌঁছেই প্রথম যে জিনিসটা আমাকে অস্বস্তিতে ফেলেছিল তা হলো গ্রামের মানুষের অদ্ভুত চাহনি। যেন আমি কোনো এলিয়েন। বিশেষ করে যখন তারা শুনল আমি পুরনো বাড়িটাতে থাকতে এসেছি, তাদের চোখে আমি ভয় দেখতে পেলাম। পুরনো বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় অনেকে নাকি থুতু ফেলে যেত, আর ছোট ছোট ছেলেমেয়েরা আমার দিকে তাকিয়ে ফুপিয়ে উঠত। আমি হাসতাম, ভাবতাম এই 21 শতকেও এসব কুসংস্কার। বাড়িতে ঢোকার প্রথম দিনই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো। পুরনো স্যাঁতস্যাঁতে একটা গন্ধ, সাথে কিসের যেন একটা অচেনা ঘ্রাণ। ঘরে ধুলোবালির স্তূপ, জানলা কাঁচ ভাঙা। আমার শহরের ফ্ল্যাটের সম্পূর্ণ বিপরীত। প্রথম রাতেই কেমন একটা ঠান্ডা অনুভব করলাম। যদিও তখন গরমকাল, ফ্যান চালালেও মনে হচ্ছিল বাতাসের মধ্যে বরফের কণা মিশে আছে। রাত গভীর হতে শুরু করলো। আমি বিছানায় শুয়ে ফোন ঘাঁটছিলাম। হঠাৎই শুনতে পেলাম নিচতলা থেকে কিসের যেন একটা আওয়াজ আসছে, যেন কেউ কিছু টেনে নিয়ে যাচ্ছে। ঘ্যাচ ঘ্যাচ। আমি ভাবলাম ইঁদুর হবে। পুরনো বাড়ি, ইঁদুর তো থাকবেই, কিন্তু আওয়াজটা ইঁদুরের চেয়ে বড় কোনো কিছুর মনে হচ্ছিল। আমি উঠে বসলাম, ফোনটা হাতে নিয়েই টর্চ লাইট জ্বালালাম। বুকের ভেতরটা ধুক ধুক করছে। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, রবি, এসব কিছু না, তোর মনের ভুল। তুই শহরের ছেলে, পুরনো বাড়িতে থাকতে অভ্যস্ত না। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। আওয়াজটা বন্ধ হয়ে গেছে, কিন্তু কেমন একটা তীব্র শীতল বাতাস আমার গায়ে এসে লাগলো, যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেল। ঘরের ভেতরে কোনো জানলা খোলা ছিল না। আমি ইতস্তত করে নিচে নামলাম। সব কটা ঘরে টর্চ ফেললাম, কিচ্ছু নেই, ফাঁকা, ধু ধু শূন্য। কিন্তু একটা অদ্ভুত মিষ্টি গন্ধ আমার নাকে এসে লাগলো, বেলি ফুলের মতো। কিন্তু এই রাতে এই গ্রামের পুরনো বাড়িতে বেলি ফুল কোত্থেকে এলো? আমি নিজেকে শান্ত করে উপরে ফিরে এলাম, কিন্তু সেই রাতের ঘুম আমার চোখে আসেনি। দ্বিতীয় দিন সকাল থেকে আমি বাড়িটা পরিষ্কার করার জন্য লোক লাগালাম। গ্রামের কিছু শ্রমিক এলো, কিন্তু তাদের সবার মুখে চাপা ভয়।
আমি তাদের বোঝানোর চেষ্টা করলাম, আরে ভাই এসব কিছু না, পুরনো বাড়ি তাই ভূত গন্ধ। কিন্তু তারা হাসল না। দুপুর পর্যন্ত কাজ করার পর একজন বয়স্ক শ্রমিক, যার নাম ফজল চাচা, সে এসে আমাকে ফিসফিস করে বলল, বাবা সূর্য ডোবার আগে আগে আমরা চলে যাব, এই বাড়ি ভালো না, আর ওই বটগাছের দিকে নজর দিও না। আমি বিরক্ত হয়ে বললাম, ফজল চাচা আপনার এসব পুরনো ধ্যান ধারণা, বটগাছের কি দোষ? চাচা শুধু দীর্ঘশ্বাস ফেললেন, কিছু বললেন না। বিকেলে ফজল চাচা ও বাকি শ্রমিকরা চলে গেল। আমি একা। বাড়িটা আগের থেকে একটু পরিষ্কার হয়েছে, কিন্তু সেই পুরনো ভেজা গন্ধটা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। আমি একটা ঘরে পুরনো আলমারি সরাচ্ছিলাম, যেটা দেওয়ালের সাথে সেটে ছিল। হঠাৎই দেখি দেওয়ালের পেছনে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা, একটা গোল বৃত্ত, তার মাঝে কিছু জটিল নকশা, আর চারপাশে কিছু পুরনো হরফের মতো লেখা। আমার বুকটা ছ্যাদ করে উঠল। কিসের চিহ্ন এগুলো? আমি ছবি তুলে নিলাম। রাত নামছিল, আর রাতের সাথে সাথে আমার ভেতরের ভয়টাও বাড়ছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, রওনা দিলেই তো পারিস, কিসের এত আকর্ষণ? কিন্তু একটা অজানা শক্তি যেন আমাকে বেঁধে রেখেছিল, এক অদ্ভুত কৌতূহল যা আমাকে আরও গভীরে টানছিল। আপনারা যারা এই ভিডিও দেখছেন, তারাও কি আমার মতো একই রকম টান অনুভব করছেন না? মনে হচ্ছে না আরও কিছু বাকি আছে? সেই রাতে আমি বিছানায় শুয়ে ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎই আমার টেবিলের ওপর রাখা দাদির পুরনো ঘড়িটা, যেটা অনেক বছর ধরে বন্ধ ছিল, সেটা টিকটিক করে চলতে শুরু করলো। তারপর ঠিক রাত 3টে ঘড়িটা বন্ধ হয়ে গেল, আর সেই সাথে ঘরের সব আলো দপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার। মোবাইল হাতে নিতে গিয়ে দেখি সেটারও চার্জ নেই। আমার শরীরের লোম কাঁটা দিয়ে উঠল। আমি আতঙ্কে জমে গেলাম। ঘরের এক কোণ থেকে ঠান্ডা বাতাসের একটা ঝাপটা এসে আমাকে স্পর্শ করল। আমি স্পষ্ট অনুভব করলাম আমার কানের পাশ দিয়ে কেউ যেন ফিসফিস করে কিছু বলল, যাস না, যাস না। কণ্ঠস্বরটা স্পষ্ট নয়, কিন্তু এর শীতলতা আমার স্নায়ুতে কাঁপন ধরিয়ে দিল। আমার মনে হলো আমি একা নই, এই ঘরে, এই মুহূর্তে আমার সাথে অন্য কেউ আছে। আমি দ্রুত মোবাইল চার্জে বসিয়ে টর্চ জ্বালিয়ে ঘর পরীক্ষা করলাম। কিচ্ছু নেই, কিন্তু এবার দেখলাম আমার বিছানার পাশে মেঝেতে শুকনো পাতার মতো কিছু পড়ে আছে। বটগাছের পাতা। কিভাবে এলো? আমার ঘরের সব জানালা বন্ধ ছিল। এই ঘটনার পর আমি আর নিজেকে শান্ত রাখতে পারলাম না। আমার যুক্তি, আমার বিজ্ঞান সব ব্যর্থ। আমি বুঝতে পারছিলাম আমি এমন এক জায়গায় এসে পড়েছি যেখানে আমার পরিচিত জগতের কোনো নিয়ম খাটে না। পরদিন সকালে আমি দ্রুত ঢাকায় ফেরার প্রস্তুতি নিতে শুরু করলাম, কিন্তু কিছু একটা আমাকে থামিয়ে দিল। যেন অদৃশ্য কোনো সুতায় বাধা পড়েছিলাম আমি। হয়তো সেই ফিসফিসানি, হয়তো সেই অদ্ভুত ঘ্রাণ, কিংবা হয়তো ওই দেয়ালের চিহ্নগুলো। আমি ঠিক করলাম আর একবার খোঁজ নেব। বাড়ির পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে আমি দাদির পুরনো কাঠের সিন্দুকটা পেলাম। সিন্দুকের ভেতরে ছিল কিছু পুরনো চিঠি আর একটা ডায়েরি। ডায়েরিটা ছিল হলুদ হয়ে যাওয়া, পাতাগুলো প্রায় ছিঁড়ে যাচ্ছিল। এটা আমার দাদির হাতে লেখা ছিল না, বরং তারও আগের কোনো এক পূর্বপুরুষের। প্রথম কিছু পাতা এলোমেলো ছিল, কিন্তু এক জায়গায় এসে আমার চোখ আটকে গেল। ডায়েরিটা লেখা হয়েছিল আজ থেকে প্রায় 60 বছর আগে। লেখক ছিলেন আমার দাদির বড় বোন নাহার। নাহার দাদি ছিলেন এক অসাধারণ সুন্দরী, কিন্তু তার জীবন ছিল এক গভীর রহস্যে ঘেরা। ডায়েরিতে লেখা ছিল, নাহার দাদি গ্রামের এক গরিব কৃষকের ছেলেকে ভালোবাসতেন, কিন্তু তাদের ভালোবাসা মেনে নেয়নি সমাজ। গ্রামের মাতব্বররা, যাদের মধ্যে আমার পূর্বপুরুষরাও ছিলেন, তারা এই সম্পর্ককে মেনে নিতে পারেননি। ডায়েরিতে নাহার দাদি লিখেছিলেন, গ্রামের মানুষ, আমার পরিবার সবাই ছিল কুসংস্কারে ভরা। তারা বলতো বটগাছের নিচে যে জিন থাকে সে নাকি গ্রামের ভালো মন্দ সব দেখে, যে তার বিরুদ্ধাচরণ করে তাকে নাকি সে কঠিন শাস্তি দেয়। কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। আমার ভালোবাসার মানুষ করিম, সেও ছিল বিজ্ঞান মনস্ক। আমরা জানতাম ভালোবাসা কোনো পাপ নয়, কিন্তু তাদের ভালোবাসা ছিল না সহজ। গ্রামবাসী তাদের সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য নানা চেষ্টা করত। নাহার দাদি লিখেছিলেন, এক রাতে যখন করিমের সাথে দেখা করতে যাচ্ছিলাম বটগাছের নিচে, তখন আমি একটি তীব্র ঠান্ডা অনুভব করি। মনে হলো কেউ যেন আমাকে অনুসরণ করছে। আমি ফিরে আসতে চাইলে একটি ছায়া মূর্তি আমার পথ আগলে দাঁড়ায়। সেটা জিন ছিল, আমি জানি। সে আমাকে ফিসফিস করে বলল, তোদের ভালোবাসা অপবিত্র। এই গাছ, এই মাটি সব সাক্ষী। যে মিথ্যাচার করবে তার পরিবারকে আজীবন অভিশপ্ত হতে হবে। এর পরের পাতাগুলো ছিঁড়ে গেছে। তারপর অনেক পরের কিছু পাতা। সেখানে নাহার দাদি লিখেছিলেন, করিমকে জোর করে গ্রাম ছাড়া করা হয়েছিল।
তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। আর নাহার দাদিকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল গ্রামের এক মাতব্বরের ছেলের সাথে। নাহার দাদি সেদিন ভেঙে পড়েছিলেন। তিনি শেষ পাতায় লিখেছিলেন, আমি এই গাছের নিচে এসে জিনকে ডেকেছিলাম। আমি তার কাছে বিচার চেয়েছিলাম। যে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার ভালোবাসা কেড়ে নিল, তাকে যেন জিন শাস্তি দেয়। আর এই বাড়ির, এই গাছের অভিশাপ যেন চিরকাল আমার পরিবারের ওপর থাকে, যতক্ষণ না সেই অন্যায় দূর হয়। ডায়েরির শেষ লাইনটা ছিল, আমি চলে যাচ্ছি, কিন্তু এই বাড়ি, এই গাছ আর আমার ভালোবাসা সবই থেকে যাবে, অপেক্ষা করবে প্রতিশোধের জন্য। আমার রক্ত হিম হয়ে গেল। নাহার দাদি কি জিনকে ডেকেছিলেন? আর সেই জিন কি এখনও এই বাড়িতে আছে? আমি হঠাৎ করে বুঝে গেলাম, ফজল চাচার ভয়, গ্রামবাসীদের অদ্ভুত চাহনি আমার বাড়িতে আসা সব অদ্ভুত ঘটনার কারণ। এটা কোনো সাধারণ ভূত নয়, এটা এক অতৃপ্ত আত্মা, এক ভেঙে যাওয়া প্রতিজ্ঞা, এক অভিশপ্ত ভালোবাসা। আর আমি, রবি, সেই পরিবারের সদস্য, যে পরিবার এই অভিশাপের জন্ম দিয়েছে। আমি এখন এই প্রাচীন প্রতিহিংসার কেন্দ্রে। ডায়েরিটা পড়ার পর আমি আর স্থির থাকতে পারছিলাম না। আমার পুরো শরীর কাঁপছিল। আমি উঠে বাইরে বেরোলাম। রাত তখন গভীর, চাঁদ ঢেকে গেছে মেঘে। সেই পুরনো বটগাছটা, যেটা এতদিন আমার কাছে শুধুই একটা গাছ ছিল, এখন সেটাকে মনে হচ্ছে এক জীবন্ত প্রেতাত্মা। তার ডালপালাগুলো যেন অসংখ্য হাত বাড়িয়ে আমাকে ডাকছে। আমার মনে হলো সেই জিনের সাথে কথা বলতে হবে। আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছিল এই অভিশাপের শেষ করার একমাত্র উপায় হলো সেই অতৃপ্ত আত্মার সাথে যোগাযোগ করা। আমি কাঁপা পায়ে বটগাছের দিকে এগিয়ে গেলাম। গাছের কাছে যেতেই এক তীব্র শীতল বাতাসের ঝাপটা আমার গায়ে এসে লাগলো। বেলি ফুলের তীব্র গন্ধ, যা এতক্ষণ আমাকে অস্বস্তি দিচ্ছিল, এখন সেটা অসহ্য হয়ে উঠেছে। গাছ থেকে কেমন একটা গোঙানির শব্দ আসছিল। ডালপালাগুলো যেন একে অপরের সাথে ঘষা খাচ্ছিল, এক বিভৎস সুর তৈরি করছিল। হঠাৎ করেই আমার সামনে বটগাছের গোড়ার কাছে এক অস্পষ্ট ছায়া মূর্তি স্পষ্ট হতে শুরু করল। এটা পুরোপুরি মানুষের মতো ছিল না। লম্বা, কালো, আর চোখ দুটো যেন আগুনের ফুলকির মতো জ্বলছিল। আমার মনে হলো আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সেই ছায়া মূর্তিটা আমার দিকে এগিয়ে এলো। আমি স্পষ্ট শুনতে পেলাম একটি ঠান্ডা নারী কণ্ঠস্বর আমার মগজের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। অপেক্ষা করেছিলাম অনেক বছর ধরে, তোমরা কেন ফিরে এলে? এই অভিশাপ তোমাদের পিছু ছাড়বে না, যতক্ষণ না বিচার হয়, যতক্ষণ না আমার ভালোবাসার শান্তি পায়। আমি ভয়ে মাটিতে বসে পড়লাম। আমি কি করব? আমি কোনো মতে বললাম। কণ্ঠস্বরটা আরও তীব্র হলো। তোমাকে জানতে হবে আমার করিমের শেষ পরিণতি, কেন সে গ্রাম ছেড়ে গেল, কে তাকে মেরেছিল, সেই মিথ্যাচার। তোমাকে খুঁজে বের করতে হবে সত্য, তারপর এই বাড়ির শেষ করতে হবে, অথবা এই অভিশাপ তোমাদের পরিবারকে খেয়ে ফেলবে। আমার চোখের সামনে নানা দৃশ্য ভেসে উঠতে শুরু করলো। করিমকে লাঠি দিয়ে মারছে কিছু লোক, তার মুখ রক্তে ভেজা। তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাইরে। তারপর একটা গভীর কুয়োর পাশে তাকে ফেলে দেওয়া হচ্ছে। সেই কুয়োটা, আমার মনে পড়ল আমাদের বাড়ির পেছনের দিকের একটা পুরনো শুকিয়ে যাওয়া কুয়ো আছে। জিন আমাকে দেখাচ্ছে আমার পূর্বপুরুষরা, যারা নাহার দাদির ভালোবাসা কেড়ে নিয়েছিল, তারাই করিমকে হত্যা করেছিল। আর সেই অপরাধের ফলস্বরূপ নাহার দাদি জিনকে ডেকেছিলেন এই অভিশাপের জন্য। আমি বুঝতে পারছিলাম আমি শুধু বাড়ি বিক্রি করতে আসিনি, আমি এসেছি এক পুরনো পাপের সাক্ষী হতে, আর হয়তো তার প্রায়শ্চিত্ত করতে। জিন অদৃশ্য হয়ে গেল, কিন্তু আমি এখনও সেই তীব্র ঠান্ডা অনুভব করছিলাম। আর আমার মনের ভেতর তখন শুধুই প্রতিধ্বনিত হচ্ছিল, তোমাকে খুঁজে বের করতে হবে সত্য। সেই রাতের পর আমার জীবনটা পুরোপুরি বদলে গেছে। আমি এখন আর আগের রবি নেই। সেই বটগাছ, সেই পুরনো বাড়ি আর সেই জিনের অভিশাপ সব যেন আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আমি সেই রাতে আর ঢাকায় ফিরে যাইনি শহরের কোলাহলে। আমি এখন শান্তিগঞ্জেই থাকি, সেই পুরনো বাড়িতে। আমি বাড়িটা বিক্রি করিনি, পারবও না। আমি সেই কুয়োর পাশে গিয়েছিলাম, মাটি খুঁড়েছিলাম, কিচ্ছু পাইনি। কিন্তু একটা পুরনো মরিচা পড়া ছুরি আর কিছু হাড়গোড় পেয়েছিলাম। সেগুলো কি করিমের ছিল? আমি জানি না। আমি এখন গ্রামের পুরনো মানুষদের সাথে কথা বলি, তাদের কাছ থেকে করিম আর নাহার দাদির গল্প শুনি। তারা প্রথমে এড়িয়ে যেত,
কিন্তু এখন অনেকে ফিসফিস করে কিছু কিছু তথ্য দেয়। আমি সত্যের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি। আমি হয়তো এই অভিশাপের শেষ করতে পারবো না, কিন্তু আমি অন্তত সত্যটা উন্মোচন করতে চাই। আমার মনে হয় সেই জিন এখনও এই বাড়িতেই আছে। আমার মনে হয় সে আমাকে অনুসরণ করছে। মাঝে মাঝেই বেলি ফুলের গন্ধ পাই, মাঝে মাঝেই ঠান্ডা বাতাস অনুভব করি। আমি জানি না আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম কিনা। এই সত্যের খোঁজে নেমে আমি কি আরও গভীর কোনো বিপদের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি এর চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে আমার জন্য? আপনারা কি মনে করেন? আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, নাকি আমার গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া উচিত ছিল? আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের কি মনে হচ্ছে? আমি কি এই অভিশাপে শেষ করতে পারবো, নাকি জিন আমাকেও তার প্রতিশোধের খেলায় টেনে নেবে? আমার এই অভিজ্ঞতা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন। আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ রাতের গল্প। যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে, আর যদি আপনারা চান এই গল্পের বাকি অংশ বা সেই বাড়ির আরও গভীর রহস্য উন্মোচন হোক, তাহলে এই ভিডিওতে প্রচুর লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমার মনে হচ্ছে সেদিন রাতে যা ঘটেছিল তা কেবল শুরু ছিল। আসল ভয়ঙ্কর ঘটনা হয়তো এখনও বাকি। হয়তো এই অভিশাপ চিরকাল চলবে, আর তার সাক্ষী থাকবো আমরা সবাই।